পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ বেলা 2:30টায়। এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধিরা। বিদ্যুৎ উৎপাদন শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এটি। জ্বালানি লোডিং সম্পন্ন হলে 3 মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্তের সম্ভাবনা রয়েছে। শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এ বিষয়ে জানতে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রার অপেক্ষায় বাংলাদেশ। রূপপুরে প্রস্তুতির সবশেষ জানাবেন। দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অবস্থান। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘদিনের প্রতীক্ষার কিন্তু আজ অবসান হওয়ার কথা রয়েছে। আসলে দুপুর 2:30টার দিকে এই প্রথমবারের মতো আসলে ফুয়েল লোডিং এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তারপরেই কিন্তু আসলে 3 মাসের মধ্যেই জ্বালানি বিদ্যুৎ সরবরাহ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের এবং মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং তারা আশাবাদী যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আসলে দেশের জ্বালানি বিদ্যুৎ সংকট মোকাবেলায় আসলে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে এবং যে বর্তমানে যে বিদ্যুৎ সংকট বা লোডশেডিং এর অতিমাত্রায় লোডশেডিং হচ্ছে এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর থাকবে না, এমনটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রূপপুর পারমাণবিকের প্রকল্পের যে কুলিং টাওয়ার গুলো রয়েছে, 4টি কুলিং টাওয়ার, সেটি দেখা যাচ্ছে। তার পাশেই যে মূল চুল্লির অবস্থানও কিন্তু এখানেই। আসলে এই আজ 2:30টার দিকে মন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা মিলে কিন্তু আসলে এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং যারা জেলার শীর্ষ কর্মকর্তা রয়েছে তারাও তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু তাদের প্রত্যাশার কথা বলেছে এবং তারা কিন্তু একটি সম্ভাবনার কথা বলেছে। এই প্রকল্পের মাধ্যমে আসলে বাংলাদেশ একটি নতুন একটি যুগে পদার্পণ করলো এবং এই আমাদের যে জ্বালানি সমস্যা বা বিদ্যুৎ সমস্যা, এই বিদ্যুৎ সমস্যার ক্ষেত্রে আসলে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চেষ্টা করব পরবর্তীতে আসলে আরো নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। পার্থ, ধন্যবাদ। 1 থেকে 2,500 মেগাওয়াট বিদ্যুতের বাড়তি চাপে পড়ছে জাতীয় গ্রিডে। এর অন্যতম কারণ গভীর রাতে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলা লাখ লাখ ব্যাটারি চালিত অটোরিকশা। সরকারের শত শত কোটি টাকা বিদ্যুৎ বিল ফাঁকি দিয়ে চলা এই পুকুর চুরি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিদ্যুৎ বিভাগ। তবে গোপন ক্যামেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গভীর রাতে দেশের বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকেন তখন বন্ধ থাকে কলকারখানাও। সে হিসেবে এ সময় বিদ্যুতের চাহিদা কমার কথা, কিন্তু চিত্র ঠিক তার উল্টো। মধ্যরাত থেকে ভোরের আলো ফোটার সময়টুকুতে হুট করেই বিদ্যুতের চাহিদা বেড়ে যায় 1 থেকে 2,500 মেগাওয়াট পর্যন্ত। এর বড় কারণ অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিকশা। সারাদিন রাস্তায় দাপিয়ে বেড়ানো এসব বাহন চার্জে বসানো হয় গভীর রাতে। রাত্রে তো মোটামুটি 1-1.5টা বাজে চার্জে লাগাইলে 10 ঘন্টা হইতে কতক্ষণ লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমার তো নতুন মিটার, এখন পর্যন্ত আবাসিক। আমি কমার্শিয়ালের জন্য আবেদন করছি। না, আমার মিটার দিয়ে কি করবো? ওদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, ওদের মিটারে বিল ওঠে। লাইন ধরেন অবৈধ, ওরা ধরেন গোড়ায় টাকা পয়সা দিয়ে মনে লাইন চলে। না, লিগেল কিভাবে হবে? যদি মিটারই না থাকে তাহলে আমি লিগেল কিভাবে হইবে? হ্যাঁ, তো খারাপই লাগবে। সরকারি জায়গায় আমরা অধিকার হইতেছি, সরকারি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে বর্তমানে দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 60 লাখ ছাড়িয়েছে। অভিযোগ আছে এসব রিকশার বড় একটি অংশই চার্জ দেয়া হয় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। এটা তো ভাই নিরাপদ না, তাহলে তো আনা তো
গ্যারেজ মালিক আছে ওরা লাইন দিলে তার করবো কিছু নাম করবো। মিটার কোথায় বা কি সেটা জানি না, কারণ আমার বাসায় এখানে বাচ্চা কাচ্চা থাকে, রিক্স হয়, এই জন্য মাঝে মাঝে ভয় লাগে। রাজধানীতেই সরাসরি ট্রান্সফরমার থেকে অবৈধ লাইন টেনে গ্যারেজগুলোতে চার্জ দেওয়া হয় ব্যাটারি চালিত রিক্সা। আর এতে প্রভাবশালী মহল জড়িত থাকায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। অভিযোগের তীর খোদ বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের দিকেও। আসল কথা কবার দেয় তাহলে আবার দেশে ধর্মগুলো কাম করে কি করলাম নাম কবার গেলে দেশে ধর্মগুলো বাবার মনে হয়। কিছু কিছু গ্যারেজে আছে চোরা লাইন থাকে এবং কারেন্টের লোকেরা 20,000 টাকা যেখানে বিল আসে মিনিমাম তারা 10,000 টাকা ছাড় দিয়ে ওই লাইনটা সাপ্লাই করে। তীব্র জ্বালানি সংকটেও এমন পুকুর চুরি, কিন্তু দেখার জন্য কেউ নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। তবে গোপন ক্যামেরায় উঠে আসে ডেসকোর এক কর্মকর্তার স্বীকারোক্তি। ব্যাটারি চালিত অটোরিকশার আপনার আন্ডারে কতগুলো চার্জিং পয়েন্ট আছে এবং এগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন? এটা ভাই আমি তো আপনার সাথে কথা বলতে পারবো না, কারণ অবৈধতা আছে আরো বেশি। আর আপনি দিনে যা পাবেন না, রাতে যা পাবেন। হ্যাঁ, কিছু আছে বাসা বাড়ির নিচে করতেছে দিনের বেলা। আসলে আমার সংযোগটা হয়তো বা আছে বাসা বাড়ি হিসেবে, কিন্তু সে ব্যবহার করতেছে চার্জিং। আপনি 2-4 জন লোক নিয়ে যে রিক্সা দিয়ে আসতে বেরিয়ে আসতে পারবেন। বিদ্যুৎ মন্ত্রণালয়ের বাৎসরিক নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থবছরে অটোরিকশার চার্জের জন্য খরচ হয়েছে 927.57 মিলিয়ন কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত চিত্র এর চেয়েও ভয়াবহ। খরচ হচ্ছে 7,000 মিলিয়ন কিলোওয়াট আওয়ারেরও বেশি। সারা দেশে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এসব রিকশার ব্যাটারি চার্জের জন্য তৈরি হওয়া অতিরিক্ত বিদ্যুতের চাহিদা এখনই সুশৃঙ্খল নীতিমালার মধ্যে আনতে না পারলে ভবিষ্যতে এটি বিদ্যুৎ খাতে আরও বড় সংকট তৈরি করবে বলে শঙ্কা বিশ্লেষকদের। আমরা যদি মাত্র 3 মিলিয়ন থ্রি হুইলারের কথা চিন্তা করি এবং শুধুমাত্র রাতে 6 ঘন্টা চার্জ হয়, তাহলে যে বিদ্যুতের কনজাম্পশন হয় সেটা গভর্নমেন্টের গত অর্থ বছরে যে রিপোর্টেড কনজাম্পশন আছে সেটা এর 5 থেকে 6 গুণ হবে। চোরাই লাইনে অটোরিকশা চার্জিংয়ের কারণে বছরে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, যার খেসারত দিতে হচ্ছে বৈধ গ্রাহকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাকি সব খাতের মতো জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যেও। ভোমরা বন্দরে এক লাফে ট্রাক ভাড়া বেড়েছে 30 থেকে 40%। পাশাপাশি তেলের সংকট থাকায় মিলছে না পরিবহনও। দুয়ে মিলে বিপাকে আমদানিকারকরা। সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কা, টান পড়ছে ভোক্তার পকেটেও। ভারত থেকে পণ্য আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চাল, ডাল, পেঁয়াজ, আদার মতো নিত্যপণ্য ছাড়াও এই পথে আসে ফল ও শিল্পের কাঁচামাল, যা চলে যায় দেশের নানা প্রান্তে। আগে এলাকা ভেদে ট্রাক প্রতি ভাড়া গুনতে হতো 8 থেকে 30,000 টাকা। তবে জ্বালানি তেলের সংকটে নানা অজুহাতে বাড়তে থাকে ভাড়া। তেলের দাম বাড়ার পর এখন বাড়তি দিতে হচ্ছে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত। এরপরেও মিলছে না পরিবহন। এই সংকট সময় মতো খালাস না হওয়ায় আমদানি করা পণ্য নষ্ট হচ্ছে বন্দরেই। তেলের কার্সিসের জন্য আমাকে বাংলা গাড়ি 2-3 দিন সময় লাগতেছে, আর কাঁচা মালটা আমার ইন্ডিয়ান গাড়ির বাধা আছে, এই মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কাঁচামালের খুব সমস্যা হয়ে গেছে, গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে গেছে, ড্রাইভাররা তেল পাচ্ছে না, আজকের গাড়ি 2-3 দিন পরে যাচ্ছে। এই সংকটের সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলছেন ব্যবসায়ীরা। ভাড়া যদি 30,000 থাকে তা সেই ভাড়া 40,000-এ চলে গেছে। বিধায় আরও গাড়ি পাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট সময়ে মালগুলো লোড করে বাংলাদেশের গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে বন্দর এলাকার পাম্পগুলোতে বাড়তি জ্বালানি সরবরাহের দাবি ব্যবসায়ীদের। তেল সংকটের কারণে যথাযথভাবে পরিবহন না পাওয়ায় ভোমরা বন্দরে আমদানি রপ্তানির পরিমাণ অনেকগুলি হ্রাস পাচ্ছে। ডিসি মহোদয় বরাবর আবেদন করছি, ভোমরাস্থ নিকটবর্তী যে তেল পাম্পগুলো আছে এই তেল পাম্পগুলোতে যদি বাড়তি 50 থেকে 60,000 টন তেল অতিরিক্ত দেওয়া হয়, তাহলে ভোমরার এই সংকট কেটে যাবে। জ্বালানি তেলের অস্থিরতার মাঝে আমদানি রপ্তানির বাণিজ্যে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। টানা ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় হাওড় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওড়ে বাঁধ ভেঙে মনাই নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। কৃষি বিভাগ জানিয়েছে 114 হেক্টরের মধ্যে মাত্র 40 হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বন্যায় ফসল ডুবির শঙ্কায় দ্রুত হাওরের ধান কাটতে মাইকিং করে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। বন্যা থেকে ফসলের ঝুঁকি মোকাবিলায় উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার শঙ্কা রয়েছে। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে ভারী বর্ষণে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, এখন পরিস্থিতি কি এবং বন্যা মোকাবিলায় কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু হাওড় এলাকা যেহেতু সুনামগঞ্জে কৃষকরা তাদের ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু গতকাল থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং সঙ্গে বজ্রপাত, আপনি জানেন যে সুনামগঞ্জ বজ্রপ্রবণ এলাকা এবং গতকালকেই আমরা 4 জন কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এই অবস্থায় আজকেও কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জেনেছি গতকাল থেকে এই সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জে 137 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি বিপদসীমার 2.19 সেন্টিমিটার 2.19 মিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু সুনামগঞ্জে ভারী বর্ষণ হচ্ছে, একই সঙ্গে ভারতের যে চেরাপুঞ্জি এবং মেঘালয় এলাকায় যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢলের পানি কিন্তু সুনামগঞ্জে নামছে। ইতিমধ্যে যে মধ্যনগর উপজেলার অ্যারন বিল নামে একটি হাওড়ে রাস্তা ভেঙে, আসলে বাদ বলা যায়, রাস্তা ভেঙে হাওড়ে পানি প্রবেশ করছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে এই হাওড়ে 50 একর জমি আছে এবং আর মোট 114 হেক্টর জমির মধ্যে 50 হেক্টর হাওড় এবং নন হাওড় বাকি জমিটুকু। তবে তারা জানিয়েছে যে এই 50 হেক্টর জমির মধ্যে 40 হেক্টর কৃষকরা কেটে ফেলেছে আর বাকি 10 হেক্টর এখনও কিন্তু রয়ে গেছে। কৃষকরা চেষ্টা করছেন যে বাঁধ ভেঙেছে সেটি রক্ষা করে তাদের ফসল রক্ষা করতে। তবে কৃষি বিভাগ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে পেরেছি আমরা এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 43 ভাগ ধান কাটা হয়েছে শতভাগ ধানের মধ্যে। অর্থাৎ সুনামগঞ্জে কিন্তু বেশিরভাগ ধান এখনো সোনার ফসল কিন্তু মাঠে রয়ে গেছে। যদি আবহাওয়া এরকম থাকে এবং বন্যা দেখা দেয় তাহলে কিন্তু এই ধান কিন্তু নষ্ট হবে। কৌরি। আসাদ, ধন্যবাদ আপনাকে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কায় হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে চলছে বোরো ধান কাটা। তবে শ্রমিক সংকটে হারভেস্টারই এখন প্রধান ভরসা। কিন্তু অতিরিক্ত ভাড়া, শিলাবৃষ্টিতে ক্ষতি এবং ধানের দরপতনে দিশেহারা কৃষক। কষ্টে ফলানো ধান ঘরে তুলতে না তুলতেই কৃষকের মুখের হাসি মিলিয়ে যাচ্ছে। ধান উৎপাদনে যে খরচ হয়েছে বিক্রি করতে হচ্ছে তার চেয়ে অনেক কম দামে। সরকার নির্ধারিত মূল্যও পাওয়া যাচ্ছে না। এতে মূলধন রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে হাওরের বুক জুড়ে এখন অস্বস্তির ছায়া। হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানির চাপ বাড়ছে প্রতিদিনই। আকাশ ভেঙে নামা বৃষ্টিতে সোনালী ধান ডুবে যাচ্ছে ধীরে ধীরে। তীব্র হচ্ছে আগাম বন্যার শঙ্কা। তাই আগেভাগেই ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক, কিন্তু শ্রমিক সংকটের কারণে ব্যবহার করতে হচ্ছে হারভেস্টার। অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে হারভেস্টার ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়েই। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ধান কাটার মেশিন যে আইছে এলাকাত, এরারও ডিমান্ড কম নাই। এরা খের খেত কাটবো, খের ঘর কাটতো নাই। 10 থেকে 12 মণ ধান কাটতেছে, কিন্তু 3000 3500 টাকা দেওয়া লাগছে খাটানি। কৃষক বাঁচার কোনো পথ নাই। যারা এই হারভেস্ট মেশিন এনে এখানে ধান কর্তন করতেছে, এরাও অধিক মুনাফা করতেছে। তবে হারভেস্টার মালিকরা বলছেন তেলের দাম বৃদ্ধি ও কাদামাটির মধ্যে ধান কাটার কারণে অতিরিক্ত টাকা নিতে হচ্ছে। এবছর তো ফেঁকে খাদার মধ্যে অনেক দূর তো নামতাছে ধান, এবার তেলও আর বেশি, তেলেরও দাম বেশি, মানে আমাদের খরচও বেশি হয়, এই জন্য বাধ্য হই আমরা বেশি। এ মৌসুমে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। শিলাবৃষ্টিতে ক্ষতি ও বাজারে ধানের দাম কম থাকায় চাপে পড়েছেন কৃষক। বলছেন এই দরে ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। বীজ থেকে শুরু করে হাল চাষ সব পানি শেষ,
সবগুলোর মধ্যে খরচ বেশি হয়েছে। হিলের সব নিচে গিয়া আর খরচই পাইতাম না, লাভ হইব দূরের কথা। এদিকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষক যাতে তার ধানটা খুব স্বল্প মূল্যে খাটাতে পারে, সেই জন্য আমরা কমিউনিটি হারভেস্টার মালিক আছে তাদের সাথে আমরা সেভারাল টাইমস আমরা বৈঠক করেছি। তারপরে যদি কোথাও কোনো কমিউনিটি হারভেস্টার মালিক বেশি দামে মূল্য চার্জ করে, তাহলে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ইউনোমদেরকে আমাদের নির্দেশ দেওয়া আছে। কৃষি খাতের সুরক্ষায় প্রণোদনার দাবি কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে তীব্র যানজটে অতিষ্ঠ নগর জীবন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহনই পার করতে হচ্ছে নগরবাসীর, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। মহাখালী থেকে যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, এই সকালে যানজটের চিত্র কেমন দেখছেন? নগরবাসীর ভোগান্তি নিয়ে জানাবেন, কি বলছেন তারা, সব মিলিয়ে জানতে চাই। জি গৌরী, আসলে এই তেজগাঁও এবং মহাখালী রুটের যে প্রধান সড়কটি, এটিতে কিন্তু প্রতিনিয়তই যানজট লেগেই থাকে। আমরা প্রতিনিয়তই দেখি যে এই এলাকায় যাতায়াতকারী যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে থাকেন, তাদের এই যানজটে কিন্তু প্রতিনিয়তই ভুগতে হয়। আমরা দেখেছি যে এই এলাকায় যে যানজট হয় সেটির প্রধান কারণ কিন্তু আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যেই বাসগুলো রাখা হয়েছে, এই বাসগুলো কিন্তু কখনো কখনো 2 থেকে 3 স্তরে রাখা হয়, যার কারণে কিন্তু আসলে এক লাইনে যেই সিটি সার্ভিস বাসগুলো, বাস এবং প্রাইভেট কার সহ মোটরসাইকেল যারা চলাচল করে তাদেরকে এক লাইনে যেতে হয়, যার কারণে কিন্তু যানজট সবসময় লেগে থাকে বলে জানানো হচ্ছে ভুক্তভোগীদের পক্ষ থেকে। তবে বাস মালিকরা বলছেন তাদের আসলে যেই বাস কিংবা গাড়িগুলো রাখার জায়গা না থাকায় কিন্তু আসলে এই রাস্তার ওপরে রাখতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি সাধারণ ভুক্তভোগীরাও কিন্তু জানিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে এই যে সিটি সার্ভিসে যে অর্থাৎ ঢাকার মধ্যে যেই বাসগুলো চলাচল করে সেই বাসগুলো কিন্তু আসলে কখনো কখনো আড়াআড়িভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রীদের ওঠানামা করানো হয়, যার কারণে কিন্তু পিছনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে যে এই মহাখালী বাস টার্মিনাল ঢাকার বাইরে নেয়ার একটি প্রস্তুতি নিয়েছিল সরকার, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টরা এখানে পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু আসলে এই বাস টার্মিনালটি ঢাকার বাইরে নেয়ার একটি প্রক্রিয়া করছেন, সেটিও চলছে। তবে সাধারণ জনগণ বলছেন যে এই বাস টার্মিনাল ঢাকার বাইরে নেয়ার আগে আসলে এখন এই জনভোগান্তি কমানোর জন্য প্রয়োজন প্রশাসনের সুদৃষ্টি এবং যেসব জায়গায় অর্থাৎ এই মহাখালী বাস টার্মিনাল এলাকায় কিন্তু বেশি যানজট সৃষ্টি হয়, যার কারণে এই এলাকায় যে বাসগুলো রাখা হয় সেই বাসগুলো যাতে এখান থেকে 3 স্তরে না রেখে 1 স্তরে রাখা কিংবা এই প্রধান সড়কে না রাখার ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু এই জনভোগান্তি অনেকটাই কমে আসবে। গৌরী। খালেক, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ, সংরক্ষিত আসন 50টি, এর মধ্যে বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে বৈধ 49টি। শিক্ষাগত যোগ্যতায় 2 জোটের প্রার্থীরা কাছাকাছি, তবে সম্পদ মামলায় এগিয়ে বিএনপি জোটের প্রার্থীরা। এই জোটের 16 প্রার্থী কোটিপতি হলেও জামায়াত জোটের 12 প্রার্থীর মধ্যে মাত্র 1 জন কোটিপতি। জামায়াত জোটের কারো বিরুদ্ধেই নেই কোনো মামলা। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে সম্পদের দিক দিয়ে এগিয়ে বিএনপি প্রার্থীরা। এই জোটে 36 প্রার্থীর 16 জনই কোটিপতি, তবে জামাত জোটের 12 প্রার্থীর মধ্যে মাত্র 1 জনই কোটিপতি। শতভাগ উচ্চশিক্ষিত প্রার্থী দিয়েছে বিএনপি জোট, যাদের 9 জন আইনজীবী এবং 1 জন চিকিৎসক। অন্যদিকে জামাত জোটের 12 জনের মধ্যে 3 জন শিক্ষক, 2 জন আইনজীবী ও 1 জন চিকিৎসক। এছাড়া স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থী সুলতানা জেসমিন জুই হলফনামা অনুযায়ী তার সম্পদের পরিমাণ 28.5 লাখ টাকা। আমার ইচ্ছা আছে যে সংসদে বাংলাদেশে যে এক্সিস্টিং আইনগুলো আছে এই আইনগুলোকে আরো কি করে কার্যকর করে সংশোধন করা যায়। হলফনামা অনুযায়ী জামাতের সাবিকুন নাহার মুন্নির সম্পদের পরিমাণ 1,38,38,316 টাকা।
সবচেয়ে বেশি আলোচনায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তার রয়েছে 10.5 কোটি টাকার অস্থাবর সম্পদ ও 502 ভরি স্বর্ণ। এর বাইরে তার স্বামী অমিতাভ রায়ের রয়েছে আরও 100 ভরি গহনা। এই দম্পতি 602 ভরি স্বর্ণালংকারের মালিক। এগুলো উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়। যে উপহার সামগ্রী আমি আমার পিতৃকুল থেকে মাতৃকুল থেকে স্বর্ণ অলংকার আমি পেয়েছি, সেই দিকে আমি রাজকপাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সম্পদের পরিমাণ 6,88,95,737 টাকা। সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপির আরেক প্রার্থী হেলেন জেরিন খানের সম্পদের পরিমাণ 6,14,43,495 টাকা। আমরা মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি। আমরা যেহেতু নারী, আমরা নারী হিসাবে সেই জায়গাটা সবচেয়ে বেশি কাজ করতে চাই। শামীমারা বেগম স্বপ্না জমি বিক্রির বড় অঙ্কের আয়সহ 4 কোটি টাকার সম্পদের তথ্য দিয়েছেন। রেহেনা আক্তার রানুর রয়েছে প্রায় 3 কোটি টাকার অস্থাবর সম্পদ। এছাড়া সানজিদা ইসলাম তুলি 2 কোটি 13 লাখ টাকার সম্পদ ও 5,85,000 টাকা বার্ষিক আয় দেখিয়েছেন। রাজনৈতিক, আর্থিক ও শিক্ষাগত যোগ্যতার দৌড়ে এগিয়ে বা পিছিয়ে থাকলেও সংসদে বসে তারা জনমানুষের কথা বলবেন এমন প্রত্যাশা সবার। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেও এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি ও এনসিপি। সাবেক মেয়র মঞ্জুর আলম এনসিপির প্রার্থী হতে পারেন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থাকতে পারে চমক। আসন্ন এই নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনীতির অঙ্গন। সম্প্রতি শুরা বৈঠকের সিদ্ধান্তে দলের প্রার্থী হিসেবে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান হেলালির নাম চূড়ান্ত করা হয়। 16 ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গেল সংসদ নির্বাচনে চট্টগ্রাম 10 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হেলালি। এখন প্রস্তুতি নিচ্ছেন মেয়র পদে নির্বাচনের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজ করার একটা অভিজ্ঞতা আমার আলহামদুলিল্লাহ আছে। আমি চট্টগ্রাম নগরীর জন্য আমার একটা প্ল্যান এখন থেকে নতুনভাবে সাজানোর জন্য প্ল্যান নিয়েছি, যেটি আমি মানুষদের কাছে তুলে ধরব। জয় পরাজয় তো ইলেকশনে থাকবেই, ইলেকশন মানেই আমি জিতবো এটা না। এদিকে ক্ষমতাসীন দল বিএনপি এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। কারাবন্দী অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে চট্টগ্রাম 9 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহাদাত হোসেন। রাজনৈতিক প্রতিকূল পরিবেশে করেছিলেন মেয়র পদে নির্বাচনও। দল মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। চট্টগ্রামের 22 লক্ষ যে ভোটার আছে, 80 লক্ষ যে মানুষ আছে, তারা আমাকে কতটুকু পছন্দ করে। কারণ একজন রাজনীতিবিদের সাফল্য হচ্ছে ওইখানেই যে এত বছর রাজনীতি করার পর মানুষের মনের মধ্যে আমি কতটুকু ঢুকতে পেরেছি। এদিকে 2010 সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়া মঞ্জুর আলম এবারও আলোচনায়। এনসিপির ব্যানারে নির্বাচনে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। ওরকম হেভিওয়েট প্রার্থী কিন্তু অনেকেই আমাদের সাথে নিজ থেকে যোগাযোগ করেছেন এবং আমরাও চেষ্টা করেছি এনসিপি থেকে এরকম কিছু মানুষ উঠে আসুক। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে সিটি কর্পোরেশন নির্বাচন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইরানের দেয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। শিগগিরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে জানাবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, দেশটির নীতি নির্ধারকেরা এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। অন্যদিকে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। বৈশ্বিক খাদ্য সংকটের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে কূটনৈতিক তৎপরতা বেড়েছে মস্কোতে। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান জানিয়েছে তারা আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত। আলোচনার এই আবহের মধ্যেও লেবাননে থামছে না সংঘাত। যুদ্ধবিরতি তোয়াক্কা না করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাল্টা আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।